Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের আগামী ইউজিসি নেট জেআরএফ হোম সায়েন্স এক্সামিনেশনের আর কিন্তু বেশি দিন বাকি নেই। আমরা অলরেডি ইউনিট 2, ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 4 এর কমপ্লিট রিভিশন করে ফেলেছিলাম। যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, চ্যানেলেই রয়েছে ক্লাসগুলো। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি তারা কিন্তু ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স এই নামে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকটি ক্লাসের লিংক এবং আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। আজকে আমরা বেসিক্যালি আমাদের যে ইউনিট 5 রয়েছে অর্থাৎ রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার ইস্যুস সেটা নিয়ে আলোচনা করব। সিলেবাসের নাম্বার 1 যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? ম্যানেজমেন্টকে আমরা বাংলায় বলে থাকি ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট ইনভলভস কোঅর্ডিনেটিং রিসোর্সেস, তার মানে কোনো দুটো জিনিস বা কোনো তিনটে জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। তাহলে এখানে সেটা কি কি? হিউম্যান, ফিনান্সিয়াল, ম্যাটেরিয়াল টু অ্যাচিভ অবজেক্টিভস। তার মানে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যেই উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য ম্যানেজমেন্টটা হয়ে থাকে। এই ম্যানেজমেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে? প্ল্যানিং রয়েছে, অর্গানাইজিং রয়েছে, লিডিং রয়েছে এবং কন্ট্রোলিং রয়েছে। প্ল্যানিং মানে কি? পরিকল্পনা, নির্দিষ্ট গোল সেট করা, তার সাথে সাথে যে স্ট্র্যাটেজিসগুলো রয়েছে সেগুলোকে ডিটারমাইন করা। অর্গানাইজিং মানে কি? আমরা অর্গানাইজ করে থাকি বিভিন্ন টাস্ক, বিভিন্ন রেসপন্সিবিলিটিস। লিডিং কি? বিইং আ লিডার, একজন নেতৃত্ব বা একজন নেতা হিসাবে সেখানে জায়গাটা না কাউকে গাইড করা। যেরকম আমি যদি বলতে পারি এই এই ফিল্ডে আমি তোমাদেরকে লিড করছি। কেন লিড করছি? বিকজ অলরেডি আমি এক্সামিনেশনটা দিয়েছি, আমি জানি এর প্যাটার্নটা কি হতে পারে অ্যান্ড সেখানে কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের আরো ভালো হতে পারে। বা যেহেতু আমি আমার মাদার টাং যেহেতু বেঙ্গলি, তাই আমি জানি যে হিন্দি বা ইংলিশে বিষয়টা পড়তে কতটা অসুবিধা হতে পারে। তো সেইভাবে বুঝে আমি ক্লাসগুলোকে এনেছি। দিস ইজ কল্ড দ্য লিডারশিপ। আমি তোমাদেরকে মোটিভেট করছি যে এইভাবে করতে হবে, এইভাবে তোমরা কাজটা করো অ্যান্ড অল। কন্ট্রোলিং বলতে বেসিক্যালি মনিটরিং প্রোগ্রেস। তার মানে ধরো এই যে তোমরা পড়াশোনা করছো, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছে যে ম্যাম আপনার ক্লাস খুব ভালো লাগছে, এবং শুধু ক্লাস ভালো লাগলে হবে না, আমাকে ভালো রেজাল্ট দিতে হবে। তখনই আমি বলতে পারবো যে না, আমি যেটুকু কাজ করিয়েছি সেখানে তোমরা ভালোভাবে সেটা করতে পেরেছো। ওকে, সো দিস ইজ কল্ড কন্ট্রোলিং। এবার কিছু অ্যাপ্রোচ রয়েছে ম্যানেজমেন্টের। সেই অ্যাপ্রোচগুলো কি কি? প্রথম যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা বেসিক্যালি কার ওপর ডিল করে? এটা এফিসিয়েন্সি এবং স্ট্রাকচারের ওপর ডিল করে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা যেটা রয়েছে সেটা কিন্তু ক্লাসিক্যাল অ্যাপ্রোচের একটা এক্সাম্পল। বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ, তার মানে ব্যবহারবাদ বা আচরণবাদ আমরা বলে থাকি। এটা হিউম্যান রিলেশনস বা মানববন্ধন এবং মোটিভেশন বা প্রেরণার সাথে যুক্ত। সিস্টেম অ্যাপ্রোচ, তার মানে কোনো সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড হবে। কোনো অর্গানাইজেশনের তাদের মধ্যে যে বিভিন্ন, ধরো একটা এইচআর রয়েছে, তারপর তার সুপারভাইজার রয়েছে এবং কর্মীরা রয়েছে, এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটিকে কিন্তু এই সিস্টেম অ্যাপ্রোচ দেখে থাকে। কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, ইট সাজেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস শুড অ্যাডাপ্ট টু সিচুয়েশন, তার মানে পরিস্থিতি অনুযায়ী যেন সেই ধাঁচে সেটা কাজটা করে থাকে। টাইমের ম্যানেজমেন্ট আমরা কি করব? টাইমের ম্যানেজমেন্ট তো তোমরা সব থেকে ভালো করছো। তোমরা কি সুন্দর ইউটিউবে ক্লাসগুলো করছো, নিজেদের মতন করে আবার পড়াশোনা করছো এবং আবার অনেকে বিভিন্ন কাজেও যুক্ত আছো। তো তোমরা টাইম ম্যানেজমেন্টটা সব থেকে ভালো বোঝো। তা তোমরা জানো যে কিভাবে টাস্ককে প্রায়োরিটাইজ করতে হয়, যে আমার এই কাজটা আমি আগে করব, এই কাজটা আমি লাস্টে করব। কিভাবে আমাকে আমার ডেডলাইন সেট করতে হয় যে আমি সাপোজ 5 তারিখের মধ্যে পুরো ইউনিট 5টা কমপ্লিট করে ফেলবো। কিভাবে আমার যে ডিস্ট্রাকশন আসতে চলেছে, যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে যে আর এটা করলে এটা হবে না, এত লোক তো নেট কোয়ালিফাই করছে, কি হয়ে যাবে, তাই না, বাগেরা বাগেরা লোক বলতেই থাকে। তো সেই আম, কথাবার্তাগুলোকে যাতে তোমরা ডিস্ট্রাক্ট না হতে পারো সেই বিষয়টাও তোমরা করছো। তো তোমরা টাইম ম্যানেজমেন্টটা সব থেকে ভালো জানো। এনার্জি ম্যানেজমেন্ট, ব্যালেন্সিং ওয়ার্কলোড, মেনটেনিং মোটিভেশন অ্যান্ড রিডিউসিং বার্নআউট।
মোটিভেশনের ক্ষেত্রে সবসময় আমি মোটিভেট হব, কিন্তু দরকারের থেকে বেশি না। আমাকে কেউ বললো তুই খুব ভালো খুব ভালো, এই কাজটা তুই একটু পড়লেই হয়ে যায়, তার মানে আমি একটুই পড়বো, এটা কিন্তু একদমই করব না। আমি আমার 100% দেবো, তারপর বাদ কা বাদ দেখা যায়গা। মানি ম্যানেজমেন্ট যদি আমরা দেখি, বাজেটিং, মানি ম্যানেজমেন্টটা সব থেকে কারা ভালো পারে? আমাদের বাড়িতে যে বড়রা রয়েছে, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ঠাকুমা, দাদু, যেই রয়েছে নাকি, তারা অনেকটা এক্সপিরিয়েন্স। তারা যখন বাড়িতে সাপোজ তোমার বাবা অফিস থেকে বা যে বিজনেসের সাথে তিনি জড়িত, সেখান থেকে কিছু টাকা উনি মুনাফা করেছেন, এনে বলছেন যে এই টাকাটা আমাকে ঘরে খরচা করতে হবে। এই যে ঘরে খরচা করতে হবে, এই পুরো খরচার লিস্টটা আমাদের মায়েদের কাছে থাকে। যে আমি মুদি দোকানের জিনিসে এত টাকা দেবো, ইলেকট্রিক বিলে এত টাকা দেবো, আমার জলের বিলে এত টাকা দেবো, তাই না? এইভাবে এই যে বিষয়টা, এটাকে বলছে মানি ম্যানেজমেন্ট। স্পেস ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল, আজকে তোমার কাছে একটা একতলা বা দোতলা বাড়ি রয়েছে। দোতলা বাড়িতে প্রত্যেক ফ্লোরে ৩টে করে রুম রয়েছে, এবং সাথে যা টয়লেট ইত্যাদি থাকে রয়েছে, কিচেন ইত্যাদি থাকে। এবার তোমার কাছে এতগুলো রুম রয়েছে বলে তুমি যা জিনিসপত্র সব এনে যদি ওর মধ্যে রাখতে শুরু করে দাও, তুমি আজকে আলনা কিনলে, কালকে আলমারি কিনলে, কালকে তুমি টেবিল কিনলে, চেয়ার কিনলে, সব এনে ঘরের মধ্যে রাখছো, জিনিসটা কি হবে? একটা খুব জড়োথরো ব্যাপার হয়ে যাবে। আজকে তোমার কাছে জায়গা আছে বলে যে তুমি জিনিস এনে সেখানে রেখে দেবে, জায়গাটা তো একটা কনজেস্টেড মতন হয়ে যাবে, তাই না? তোমাকে স্পেস ম্যানেজমেন্ট করতে হবে। আমি এখানেই টেবিলটা রাখবো, এখানে আমি একটু ইনডোর প্ল্যান্টস রাখবো, দেখতে ভালো লাগবে। তাহলে যে জায়গাটা তোমার কাছে আছে সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো, সেটাই কিন্তু তোমার স্পেস ম্যানেজমেন্ট হবে। মোটিভেটিং ফ্যাক্টরস অ্যান্ড থিওরিজ, ফার্স্ট অফ অল ইন্ট্রিনসিক মোটিভেশন, যেটা কিনা সব থেকে আগে দরকার। এটা কিন্তু পার্সোনাল স্যাটিসফ্যাকশন এবং তোমার যে প্যাশন, সেটার দ্বারাই আসতে পারে। এক্সটেন্ডিং মোটিভেশন, এটা বেসিক্যালি যে রিওয়ার্ডস, যে আজকে তুমি যদি নেট কোয়ালিফাই করো, তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আহ, যোগ্য হয়ে উঠবে, এলিজিবল হবে, এবং তোমাকে ইউজিসি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা কিনা তুমি লাইফ টাইম ইউজ করতে পারবে। তুমি যদি পিএইচডির জন্য কোয়ালিফাই হও, তাহলে 1 বছরের জন্য তুমি পিএইচডির ওই সার্টিফিকেটটা পাবে। এই যে বিভিন্ন জিনিস, এই বিভিন্ন জিনিসগুলো তোমাকে কিন্তু আরো আগে নিয়ে যেতে সাহায্য করবে। মাসলোর হায়ারকি অফ নিডস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাসলো বেসিক্যালি একটা লেভেলের কথা বলেছেন। উনি বলেছিলেন যে সবার প্রথমে আমাদের দরকার ফিজিওলজিক্যাল নিডস, তাই না? ফিজিওলজিক্যাল নিডস মানে রুটি কাপড়া মাকান যেটা বলা হয়। তারপর আমাদের দরকার সেফটি, তার মানে আমার একটা ঘর লাগবে। তারপর আমার দরকার হচ্ছে একটা জব, কারণ আমার কাছে সবকিছু রয়েছে, এবার আমাকে টাকা ইনকাম করতে হবে, তাই না? আমাকে সাস্টেন করার জন্য। তারপর আমার দরকার লাভ এবং বিলঙ্গিংনেস, কোনো একজনকে দরকার যার সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করতে পারি বা সুখের কথা শেয়ার করতে পারি। এবং লাস্টে কি আসবে? লাস্টে আসবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে স্টেজে গিয়ে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি লাইফের থেকে কি চাও এবং তুমি কতটা পেলে। সেই যে ডেবিট এবং ক্রেডিটের হিসাবটা, সেটা কিন্তু তুমি ওই স্টেজে গিয়ে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে হার্জবার্গস টু ফ্যাক্টর থিওরি, ডিফারেন্সিয়েটস বিটুইন হাইজিন ফ্যাক্টরস, যেরকম স্যালারি, ওয়ার্ক কন্ডিশনস, মোটিভেটার্স কিছু রয়েছে, গ্রোথ এবং রেকগনিশন। আজকে যদি তুমি মোটিভেট না হও, তাহলে তোমার কর্মক্ষেত্রে তোমার গ্রোথ হবে না, গ্রোথ না হলে তোমার স্যালারিও বাড়বে না। ইটস রিলেটেড। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। তুমি কোন একটা জায়গায়, ধরো তুমি একটা খুব উচ্চ পর্যায়ে রয়েছো, তোমাকে ওই কোম্পানির জন্য ডিসিশন নিতে হবে, তাহলে কিভাবে নেবে? তোমাকে ফার্স্ট ওই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই রিলেটেড কিছু তথ্য কালেক্ট করতে হবে, এবার তোমাকে অপশনসগুলোকে একটু ভেরিফাই করতে হবে, তোমাকে এবার একটা ডিসিশন নিতে হবে, তাই না? যে বেস্ট যে কোর্সটা রয়েছে, কোর্স অফ অ্যাকশন, সেটা সিলেক্ট করতে হবে। এবার তোমাকে আলটিমেটলি ইমপ্লিমেন্ট এবং রিভিউ করতে হবে। ফাংশনস অফ ম্যানেজমেন্ট, তার মধ্যে কি পড়ছে? তার মধ্যে যদি আমরা দেখি, প্রথমেই আসে প্ল্যানিং, যে অবজেক্টিভস গুলো সেট করা হয় এবং যে স্ট্র্যাটেজিস গুলোকে তুমি করছো সেগুলো ঠিকঠাক যাতে অ্যাচিভ হয়। সুপারভাইজন, ওভারসিং টাস্ক অ্যান্ড এনশিওরিং দে আর কমপ্লিটেড এফেক্টিভলি, যে কাজগুলো তুমি করার জন্য দিয়েছো, যেরকম যারা পিএইচডি করে তাদের একজন সুপারভাইজার থাকে, বা আমরা যখন মাস্টার ডিগ্রিতে আমাদের লাস্ট ইয়ারে এসে আমরা ডিসার্টেশন করে থাকি, আমাদের একজন সুপারভাইজার থাকেন, তিনি আমাদেরকে নির্দেশ দেন এবং আমরা সেই কাজগুলো একটার পর একটা করতে থাকি। কন্ট্রোলিং বেসিক্যালি যে প্রগ্রেসটা রয়েছে,
এবং তার সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা দেখে থাকবে। অর্গানাইজিং, যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলোকে স্ট্রাকচার্ড মানে একটা একটা জায়গায় আনা, যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেটাকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা। ইভ্যালুয়েশন বেসিক্যালি অ্যাসেসিং আউটকামস অ্যান্ড মেকিং দ্য ইমপ্রুভমেন্টস। এবার হচ্ছে ফ্যামিলি লাইফ সাইকেল স্টেজেস। স্টার্টিং এ যদি আমরা দেখি, স্টার্টিং এ রয়েছে বিগিনিং স্টেজ। বিগিনিং স্টেজ কি বলছে? নিউলি ম্যারিড কাপলস এস্টাবলিশ ফিনান্সিয়াল অ্যান্ড হাউসহোল্ড ম্যানেজমেন্ট, মানে জাস্ট স্টার্ট হচ্ছে আফটার ম্যারেজ। এক্সপ্যান্ডিং স্টেজ, আস্তে আস্তে তাদের বাচ্চা কাচ্চা হবে এবং তারা তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করবে। অ্যাডজাস্টমেন্ট ইন দ্য সেন্স টাইমের অ্যাডজাস্টমেন্ট। তাদের বিভিন্ন বিষয় কিন্তু যখন ফ্যামিলিতে একটা লোক বাড়বে, বিভিন্ন বিষয় তার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা টাইম তো ফার্স্ট অফ অল, আফটার দ্যাট যে ফিনান্সিয়াল একটা বিষয় আসে সেটাও। ডেভেলপিং স্টেজ, যখন বাচ্চাটা বড় হচ্ছে এবং আস্তে আস্তে সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার এডুকেশনে খরচা বাড়ছে। লঞ্চিং স্টেজ বেসিক্যালি হচ্ছে যখন বাচ্চা ঘর ছাড়ে, মানে তাকে বের করে দেওয়া হয় নট এক্স্যাক্টলি, মানে সে যখন ঘর ছেড়ে দেয়, তার লাইফে হয়তো অন্য কোনো অপরচুনিটি এসে গেছে, তাই সে বাড়ি থেকে চলে যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে। এজিং স্টেজ, রিটায়ারমেন্ট বেসিক্যালি এটাকে বলা হয়। আফটার 60 আমরা কিন্তু এই স্টেজটা দেখে থাকি। এবার হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সেস অ্যান্ড দ্য ইউজ অফ রিসোর্সেস। টাইম একটা ইউজফুল রিসোর্স, এটাকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে না পারে তো অল এন্ড। মানি, মানি বাজেটিং এবং ফিনান্সিয়াল প্ল্যানিং, আমার কাছে অনেক টাকা আছে, লাইক আম্বানিস অর লাইক দ্য মাহিন্দ্রাস, অনেক টাকা রয়েছে, বাট তারা টাকাটাকে একটা জায়গায় রেখে দিচ্ছে না। তারা কোথাও শেয়ারে ইনভেস্ট করছে, কোথাও কোনো প্লট কিনছে, বা ফর এক্সাম্পল লাইক দিস। ঠিক সেইভাবে আমাদের কাছেও যে পয়সাটা রয়েছে সেটাকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, বা সেটাকে কোনো এসআইপিতে দিতে হবে, বা সেটাকে কোনো আমরা পলিসিতে দিতে পারি, তাই না? এরকম বিভিন্ন উপায় তার যাতে ইনক্রিজমেন্ট হয়। আমার কাছে আছে বলে আমি সেটাকে খরচা করে ফেললাম, তাহলে কিন্তু সেটা হবে না। এনার্জি, ব্যালেন্সিং ওয়ার্কলোড অ্যান্ড পার্সোনাল ওয়েলবিং। স্পেস, অর্গানাইজিং লিভিং অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্টস এফেক্টিভলি। ৩ নাম্বার কি রয়েছে? ৩ নাম্বার রয়েছে আমার রিসোর্সেস। তাহলে রিসোর্সেস কি কি হতে পারে? ফার্স্ট অফ অল দ্য হিউম্যান রিসোর্সেস, এর মধ্যে স্কিলস আসে, নলেজ আসে, লেবার আসে। ম্যাটেরিয়ালের মধ্যে বস্তুগত যে জিনিসগুলো, যেরকম টুলস, ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়ালস। ফিনান্সিয়াল রিসোর্সেস এর মধ্যে মানি ডেফিনেটলি, ইনভেস্টমেন্টস আসে এবং বাজেটস আসে। ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে ওয়াটার, ল্যান্ড, মিনারেল, এনার্জি রিসোর্সেস। একটা রিসোর্সেস বা সম্পদের কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? ফার্স্ট অফ অল ইউটিলিটি, তার ব্যবহারযোগ্যতা কি? স্কারসিটি, তার অভাব হলে কি অবস্থা হতে পারে? ইন্টারচেঞ্জেবিলিটি, কিছু কিছু রিসোর্সেস আছে যাদের সাবস্টিটিউট যদি থাকে। অ্যাক্সেসিবিলিটি, কতটা আমরা অ্যাক্সেস করতে পারছি। ফ্যাক্টরসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কোন কোন ফ্যাক্টরস এই রিসোর্সেসকে অ্যাফেক্ট করতে পারে? অ্যাভেলেবিলিটি, যেটা যত বেশি পাওয়া যাবে আমরা সেটাকে তত বেশি ব্যবহার করবো, এবং আলটিমেটলি আমরা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোকে এন্ড স্টেজে নিয়ে চলে এসেছি, বাট স্টিল উই আর নট স্টপিং আস টু ইউজ দেম। টেকনোলজি, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, ইকোনমিক কন্ডিশনস, ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশনকে অ্যাফেক্ট করতে পারে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সাস্টেনেবল প্র্যাকটিসেস ইনফ্লুয়েন্স দ্য রিসোর্সেস কনজাম্পশন। রিসোর্স কনজারভেশন তার মানে সঞ্চয় কিভাবে করব? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তেল উত্তোলন হচ্ছে, তাই না? সেই তেল উত্তোলন হচ্ছে বলে কি সেখান থেকে এখন ব্যবহার করা হচ্ছে? একদমই না। সেটাকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হচ্ছে। রিসোর্স কনজারভেশনের ৩টে আর আমরা মনে রাখবো: রিডিউস, রিইউজ, রিসাইকেল। আর হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, যে রিনিউয়েবল সোর্সেস গুলো রয়েছে তাদের যে ব্যবহারযোগ্যতা সেগুলোকে অপটিমাইজ করতে হবে। ওয়াটার কনজারভেশন, জলের অপচয় তো আমরা কখনোই করব না। সাস্টেনেবল প্র্যাকটিসেস, ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস আমাকে এবার অ্যাপ্লাই করতে হবে, নট যে আমি সমস্ত জিনিসই এনভায়রনমেন্টের থেকে নেব। এবার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং ওয়ার্ক সিম্পলিফিকেশন টেকনিক, যার মধ্যে প্রথম হচ্ছে প্রায়োরিটাইজেশন। আমাকে আমার যেটার থেকে আমার আমার মেনলি হাই ইম্প্যাক্ট টাস্ক যেটা রয়েছে সেখানে ফোকাস করতে হবে। ডেলিগেশন, অ্যাসাইন দ্য টাস্ক টু অপটিমাইজ দ্য এফিসিয়েন্সি। অটোমেশন, টেকনোলজিকে ব্যবহার করতে হবে যাতে তথাকথিত আমরা অনেক সময় ধরে কোনো কাজ না করি। ব্যাচ প্রসেসিং, তার মানে বেসিক্যালি গ্রুপ টাস্ক যেটাকে বলা হয়। চেঞ্জ, চেঞ্জ যদি আমরা বলি তাহলে চেঞ্জের ক্ষেত্রে একটা তো প্ল্যান চেঞ্জ হয় যে হ্যাঁ এটা হবেই, একটা আনপ্ল্যান্ড হয় হঠাৎ করে যদি হয়ে যায়। টেকনোলজিক্যাল চেঞ্জ, এটা ইনোভেশন আমরা বলতে পারি। সোশ্যাল চেঞ্জের মধ্যে কালচার এবং বিহেভিয়ারাল চেঞ্জ যেটা হয়
সেটাও কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে ফাটিগ বা যেটাকে আমরা টায়ার্ডনেস বলে থাকি। এই ফাটিগ বেসিক্যালি ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে এবং ইমোশনাল এক্সহশনও হতে পারে। ওভারওয়ার্কের জন্য, স্ট্রেস, পুয়ার হেলথ হ্যাবিটস ইত্যাদির জন্য। কিভাবে ম্যানেজ করব? রেস্ট নেব, ভালো করে ঘুমোবো, হেলদি লাইফস্টাইল লিড করব, তার সাথে সাথে স্ট্রেস রিডাকশনের জন্য রিল্যাক্সেশন টেকনিক অ্যাপ্লাই করব, মেডিটেশন করব, এই সমস্ত জিনিসগুলো করব। এছাড়া ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আজকে আমি কাজ করছি বলে কাজ নিয়েই থাকবো এবং বাড়িতে কেউ কিছু বললে একদম চিড়চিড়াপন আমার মধ্যে স্টার্ট হয়ে যাবে, সেটা আমরা করব না। উই নিড টু ব্যালেন্স আওয়ার প্রফেশনাল অ্যান্ড আওয়ার পার্সোনাল লাইফ। কেউ যদি স্টুডেন্ট হয়, তারও এটা নিয়ম যে তার যে একাডেমিক লাইফ এবং তার যে পার্সোনাল লাইফ, সেটাকে ব্যালেন্স করা। দুটো যেন দুটোর জন্য কোনোভাবে হ্যাম্পার না হতে পারে। নাম্বার 4 কি রয়েছে? নাম্বার 4 রয়েছে ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস। এবার ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমার রয়েছে ল্যান্ড ম্যানেজমেন্ট, মানে ভূমি ব্যবস্থাপনা। সয়েল ইরোশনের থেকে বা এফরেস্টেশনের হাত থেকে সাস্টেনেবল এগ্রিকালচার ইউজ করব। ফরেস্ট কনজারভেশন, আমাদেরকে রিফরেস্টেশন করতে হবে, কন্ট্রোল লজিং করতে হবে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন করতে হবে। ওয়াটার ম্যানেজমেন্টে এফিশিয়েন্ট ইউজেস, রেন ওয়াটার হারভেস্ট করতে হবে, পলিউশন কন্ট্রোল করতে হবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে আমাকে যে এমিশন হচ্ছে সেটাকে রিডিউস করতে হবে, ক্লিন এনার্জি প্রমোট করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল পলিউশনকে কন্ট্রোল করতে হবে। মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিসাইকেলিং, কম্পোস্টিং, প্রপার ডিসপোজাল, হ্যাজার্ডাস ওয়েস্ট, এই সমস্ত জিনিসকে কিন্তু আমাকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে। ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার হারভেস্টিং, বর্ষার জল সংরক্ষণ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, তার মানে বেসিক্যালি যে সমস্ত প্রিলোকেশন পিটস রয়েছে বা ড্যামসগুলোকে চেক করা, আরবান ওয়াটার কনজারভেশন, রুফটপ হারভেস্টিং করতে হবে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টও কিন্তু চালাতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও রয়েছে, আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নেবে। স্টিল এখানে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এইচডিজি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পেপার 1-এ যেমন ইম্পর্টেন্ট, পেপার 2-তেও কিন্তু সেরকমই ইম্পর্টেন্ট। একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বাই ইউনাইটেড নেশনস যে হ্যাঁ, আমরা 2030-এর মধ্যে যে 17টা গোল রয়েছে সেই 17টা গোলকে অ্যাচিভ করব। নো পভার্টি, ইরাডিকেট করে দেবো একদম পভার্টি, জিরো হাঙ্গার, কেউ ক্ষুধার্ত থাকবে না, সবার হেলথ এবং ওয়েলবিং ভালো থাকবে, আমরা সবাইকে কোয়ালিটি এডুকেশন দেব, জেন্ডার ইকুয়ালিটি থাকবে, সবাইকে ক্লিন ওয়াটার এবং স্যানিটেশন দেওয়া হবে, অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জি প্রোভাইড করা হবে, ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথের দিকে খেয়াল রাখা হবে, ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচারকে দেখা হবে, রিডিউস ইনইকুয়ালিটিস, ভেদভাব দূর করতে হবে, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, রেসপন্সিবল কনজাম্পশন এবং প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস এবং পার্টনারশিপ ফর দ্য গোলস। তার মানে এই যে 16টা গোল রয়েছে, এগুলো ঠিকঠাক চলছে নাকি সেটাই 17 নম্বর গোলে দেখা হবে। 5 নাম্বার পয়েন্টে রয়েছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমরা দেখব যে ফ্যামিলি ইনকাম কত ধরনের হয়। প্রথম যে ফ্যামিলি ইনকাম সেটা হচ্ছে আমার মানি ইনকাম। এটা আমার স্যালারি থেকে, ওয়েজেস থেকে, বিজনেস প্রফিট থেকে, পেনশন থেকে, ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে। রিয়েল ইনকামের মধ্যে বেসিক্যালি নন মনিটারি বেনিফিট যেগুলো রয়েছে, যেরকম হোম গ্রাউন্ড ফুড, এমপ্লয়ার প্রোভাইডেড হাউজিং, কমিউনিটি সার্ভিসেস এটসেট্রা। সাইকিক ইনকাম, এগুলো হচ্ছে মেনলি স্যাটিসফ্যাকশন ডেরাইভ ফ্রম দ্য ফিনান্সিয়াল সিকিউরিটি ওয়াই স্পেন্ডিং। লাইক কথার কথা যদি আমরা বলি যে আজকে 1 লিটার রাইস ব্র্যান অয়েল কিনলাম, তার সাথে একটা আম, আমাকে কি ফ্রি দিল, একটা 100 গ্রামের হলুদ গুঁড়োর প্যাকেট ফ্রি দিল। দিস ইজ কল স্যাটিসফ্যাকশন। এবং এটাকে আমি সাইকিক ইনকাম বলতে পারি, কারণ আমি একটা 120 টাকা দিয়ে জিনিস কেনার পর, কথার কথা, আমি একটা 40 টাকার জিনিস ফ্রি পেলাম, ওদিকে আমাকে 100 হলুদ কম কিনতে হবে। তাহলে এই যে বিষয়টা, মানে ইটস অল রিলেটেড টু আওয়ার সাইকোলজি। ইনকাম সাপ্লিমেন্টেশন, সাইড বিজনেস করতে পারে কেউ, ফ্রিল্যান্সিং করতে পারে, যেরকম আমি ফ্রিল্যান্সিং করছি। ইনভেস্টমেন্ট, বা কেউ হয়তো একজন ডায়েটিশিয়ান, সে কোনো ইনস্টিটিউশনের সাথে জড়িত না, সে নিজের মতন করে চেম্বার করছে, সেটা কিন্তু ফ্রিল্যান্সিং হবে। ঠিক আছে? যারা প্রাইভেট টিউটর, তারা কোনো স্কুলেও যুক্ত না, কোনো কোচিং সেন্টারেও যুক্ত না, বাট তারা টিউশন পড়াচ্ছে, ওটা ফ্রিল্যান্সিং হবে। ইনভেস্টমেন্ট হতে পারে আর কি গভর্নমেন্ট স্কিম, সাবসিডাইজ পেনশন, যেরকম গভর্নমেন্টের একটা পেনশন স্কিম আছে যেখানে যে কেউ টাকা রাখতে পারে। ঠিক আছে? ন্যাশনাল পেনশন যোজনা। এবং ওটা যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু যে কেউ ওটা চালু করতে পারে। বাজেটিং অ্যান্ড হাউস হোল্ড অ্যাকাউন্টস,
ফিক্সড এক্সপেন্সেস, এটা হচ্ছে রেন্ট, ইউটিলিটিস, লোন, প্রিপেমেন্টস। ভ্যারিয়েবল এক্সপেন্সেস, গ্রসারিজ, এন্টারটেনমেন্ট অ্যান্ড ট্রাভেল। সেভিংস অ্যালোকেশন, এটা কিন্তু বেসিক্যালি যে ফান্ডস রয়েছে, এমার্জেন্সি ফান্ড, ফিউচার নিড, সেগুলো। ট্র্যাকিং দ্য এক্সপেন্সেস, যে কোথায় কতটা খরচ হচ্ছে সেগুলো দেখা। ফ্যামিলি সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এমার্জেন্সি ফান্ড আমার দরকার হতেই পারে, তার সাথে সাথে শর্ট টার্ম সেভিং যেগুলো রয়েছে, তাই না, ভ্যাকেশনস ইত্যাদির জন্য। লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো রয়েছে, ডাইভার্সিফিকেশন রয়েছে, ইনভেস্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে মিনিমাইজ করা। ট্যাক্স ইমপ্লিকেশন, এবার কিন্তু এই টপিকটা মেনশন ছিল এবং এই টপিক থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। ইনকাম ট্যাক্স কি? এটা হচ্ছে বেসড অন আমার আর্নিংস এবং আমার কতটা আমি সেটাকে অ্যাপ্লাই করছি তার উপর। ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট, এটা প্রভিডেন্ট ফান্ড হতে পারে, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট বন্ড হতে পারে। জিএসটি অ্যান্ড আদার ট্যাক্স, এটা অ্যাপ্লিকেবল অন পারচেস অ্যান্ড সার্ভিসেস। ট্যাক্স প্ল্যানিং, এটা কিনা আমার রিবেট যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু পাওয়া যায়। এরপর 6 নম্বর পয়েন্টে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট অফ অল আমরা দেখব যে এইচআরএম এর ফাংশন কি। রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন করা, ট্রেনিং এবং ডেভেলপমেন্ট দেখা, পারফরমেন্স ম্যানেজমেন্ট করা, কম্পেনসেশন এবং বেনিফিট দেওয়া, এমপ্লয়ি রিলেশন ঠিকঠাক রাখা, কমপ্লায়েন্স এবং লিগ্যাল ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট তাহলে আমরা দেখব নিড ফর এইচআরএম, কেন দরকার, ওয়ার্কফোর্স এবং অপটিমাইজেশন, অর্থাৎ যে মানুষের যে রাইট রাইট পিপল নিড দ্য রাইট রোল, তাই না, এই বিষয়টা দেখা। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, একটা মোটিভেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এখন অনেক এমএনসি বা অনেক এই ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কিন্তু এরকম হচ্ছে, মোটিভেটিং সেশন করানো হচ্ছে। লিগ্যাল কমপ্লায়েন্স, একটা ওয়ার্ক স্পেস কোনো রকমের যদি ডিসপুটেশন দেখতে পাওয়া যায় তাহলে সেই বিষয়টা যাতে প্রপারলি দূর করা যায়। স্ট্র্যাটেজিক গ্রোথ, অ্যালাইনিং হিউম্যান রিসোর্সেস উইথ বিজনেস অবজেক্টিভস। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস, ফার্স্ট অফ অল ট্যালেন্ট রিটেনশন, তাই না, স্কিলড এমপ্লয়িজ যারা রয়েছে তাদেরকে এঙ্গেজ রাখা। ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, চেঞ্জিং দ্য ওয়ার্ক মডেলস। ম্যান পাওয়ার প্ল্যানিং, তার মানে যারা কাজ করছে। ফোরকাস্টিং ওয়ার্কফোর্স নিডস, বেসিক্যালি ফিউচার স্টাফিং রিকোয়ারমেন্টকে দেখা, কোনো যদি স্কিল না থাকে তাদের মধ্যে সেটাকে নেওয়া, সেটাকে করানো। সাকসেশন প্ল্যানিং, ফিউচার লিডার্স হিসাবে তাদেরকে তৈরি করা। ট্রেনিং এর নিড অ্যাসেসমেন্ট, সেটা আমি স্কিল এভ্যালুয়েটের মাধ্যমে করতে পারি, পারফরমেন্স অ্যানালিসিসের মাধ্যমে করতে পারি এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ডস এর মাধ্যমেও করতে পারি। ট্রেনিং মেথোডোলজিস একটা অন দ্য জব ট্রেনিং হয়, যেটা কিনা লার্নিং ওয়াইল পারফর্মিং দ্য টাস্ক, একটা ওয়ার্কশপ এবং সেমিনার হয়, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেশন আমরা দেখে থাকি। একটা ই লার্নিং এবং ভার্চুয়াল ট্রেনিং হয়, অনলাইন কোর্সেস এবং ওয়েবিনার্স। আর একটা মেন্টরশিপ প্রোগ্রাম হয় যেটা বেসিক্যালি এক্সপিরিয়েন্স প্রফেশনালসদের দ্বারা হয়ে থাকে। ট্রেনিং ইভ্যালুয়েশন, ফিডব্যাক মেকানিজম, গ্যাদারিং দ্য এমপ্লয়ি রেসপন্সেস, যে কোনো কিছুতে যে আমি এই কাজটা করালাম তার ফিডব্যাক নেব এবং অবশ্যই কারোর যদি কিছু ভুল হয় বা কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় আমাদের সেটা মেনশন করা উচিত। সে কিন্তু সেই জন্যই ফিডব্যাকটা এনেছে। র্যান্ডম আমি কাউকে 5 স্টার দিয়ে দিলাম, তার বিহেভিয়ার আমার ভালো লাগেনি, সেটা কিন্তু ফিডব্যাক দেওয়া নয়, সে ওই ওই জিনিসটা বারবার করবে, তাই না। সো উই নিড টু প্রোভাইড দ্য ফিডব্যাক প্রপারলি। পারফরমেন্স মেট্রিক্স, improvement post training, ROI analysis, assessing the impact of training on business outcomes। 7 নম্বরে রয়েছে কনজিউমার এবং এই কনজিউমার, যদি আমরা বলি কনজিউমার কারা, উই আর দ্য কনজিউমার। কনজিউমার ইজ এনিওয়ান হু পারচেসেস দ্য গুডস অর সার্ভিসেস ফর পার্সোনাল ইউজ রাদার দ্যান রিসেল অর প্রোডাকশন। অর্থাৎ কনজিউমার তারা সবাই যারা কোনো কিছু কিনছে। রোল অফ কনজিউমার, কনজিউমার ডিম্যান্ড ক্রিয়েট করে, তাই না। মার্কেট ইনফ্লুয়েন্স, যখন ডিম্যান্ড হবে তখন মার্কেটে সেই জিনিসটার চাহিদা বাড়বে। ইকোনমিক গ্রোথ, তারা বেসিক্যালি যখন কোনো জিনিস কিনছে তারা পয়সা দিচ্ছে, তার থেকে জিএসটি যাচ্ছে, গভর্নমেন্টের ইনকাম হচ্ছে, তাই না। এবার হচ্ছে কনজিউমার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। রাইটস যদি আমরা দেখি, রাইট টু সেফটি, right to information, right to choice, right to redressal, right to consumer education. Responsibilities কি কি রয়েছে? Being informed, making ethical choices, reporting issues, and budgeting wisely. কনজিউমার বিহেভিয়ার যদি আমরা দেখি, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কিছু থাকে, তার ইমোশন, তার পারসেপশন, তার অ্যাটিটিউড। সোশ্যাল ইনফ্লুয়েন্সেসের মধ্যে যদি আমরা দেখি, পিয়ার রেকমেন্ডেশনস এবং কালচারাল ট্রেন্ডস। ইকোনমিক কনসিডারেশন, বাজেট কনস্ট্রেন্টস এবং ফিনান্সিয়াল প্ল্যানিং।
কনজিউমার প্রবলেমস যদি আমরা দেখে থাকি, ফ্রড অ্যান্ড মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, যে এটা খেলে এতদিনে এ পাতলা হয়ে যাবে, লাইক দিস। ডিফেক্টিভ গুডস অ্যান্ড সার্ভিসেস, পুয়ার কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং আইটেমস যেগুলো হয়, আনফেয়ার প্রাইসিং, ওভার চার্জিং অর হিডেন cost, lack of awareness, consumer unaware of their rights, consumer education and empowerment, awareness campaign করতে পারি আমরা, লিগাল সাপোর্ট দিতে পারি, ফিনান্সিয়াল লিটারেসি দিতে পারি, টেকনোলজিক্যাল যে ডিজিটাল টুলসগুলো রয়েছে সেগুলো ব্যবহারের কথা বলতে পারি। ৮ নম্বরে রয়েছে কনজিউমার প্রোটেকশন। কনজিউমার প্রোটেকশনে আমরা বেসিক্যালি কনজিউমার অর্গানাইজেশনস এবং কোঅপারেটিভসের কথা দেখব। কনজিউমার প্রোটেকশন ইউনিট যদি আমরা দেখি, এটা ইমপ্লিমেন্টস হয়েছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ দ্বারা, এবং কনজিউমার কোঅপারেটিভস এটা কিনা বেসিক্যালি কনজিউমার্সের অ্যাক্সেস কোয়ালিটি গুডস এবং যেটা ফেয়ার প্রাইসে পাওয়া যায় সুলভ মূল্যে সেটাকে দেখা। অল্টারনেটিভ রিড্রেসাল মেকানিজমের মধ্যে কি রয়েছে, কনজিউমার কমিশন। 3 টায়ার সিস্টেম একটা রয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট এবং সেন্ট্রাল, বিভিন্ন ধরনের যে ডিসপুট সেটাকে রিজলভ করার জন্য। অনলাইন কমপ্লেন্টস প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেরকম ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন, সেখানে আমাদের কোনো সমস্যা হলে আমরা কমপ্লেন করতে পারি। স্ট্যান্ডার্ডাইজেশন আর কোয়ালিটি কন্ট্রোল, আইএসআই, আগমার্ক, তারপর বিআইএস ইত্যাদি রয়েছে। কোয়ালিটি কন্ট্রোল মেজারও কিছু রয়েছে যেগুলো মানা হয়ে থাকে। বাইং এইডস কনজিউমার এডুকেশন, কনজিউমারকে জানাতে হবে, প্রোডাক্ট লেবেলস এবং সার্টিফিকেশন প্রপারলি মেনশন থাকবে। কনজিউমার লেজিসলেশন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ দ্বারা করা হয়েছিল। আর রেগুলেশন ফর ই কমার্স, কারণ বর্তমানে ই কমার্স বহুলভাবে প্রচলিত, সেই কারণে ই কমার্সের দিকেও কিন্তু খুবভাবে নজর রাখা হয়েছিল। ৯ নম্বরে কি রয়েছে, এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ বলতে কি বোঝায়? এন্টারপ্রেনারশিপ বেসিক্যালি ইনোভেশন, ইনভলভস ইনোভেশন, রিস্ক টেকিং, বিজনেস ক্রিয়েশন। এন্টারপ্রেনার্স কারা হয়? যারা এই কাজটা করে থাকে। এন্টারপ্রেনারিয়াল প্রসেসের মধ্যে প্রথমে একটা আইডিয়া আমার দরকার, যে আইডিয়াটাকে নিয়ে আমি এগোবো। ফিজিবিলিটি অ্যানালিসিস করা হয়, অর্থাৎ অ্যাসেসিং দ্য মার্কেট ডিমান্ড এবং ফিনান্সিয়াল ভায়াবিলিটি। বিজনেস প্ল্যানিং, ডেভেলপিং দ্য স্ট্র্যাটেজি এবং এক্সিকিউশন করা হয়। ফান্ডিং রিসোর্স অ্যালোকেশন, তার মানে যেখান থেকে টাকা পয়সাটা আসবে সেটাকে কিভাবে ইনভেস্ট করা যায়। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রোথ, কিভাবে বেসিক্যালি লঞ্চটা করা যায়। আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম বিং অ্যান এন্টারপ্রেনার, বা আমি একটা কোনো বিজনেস স্টার্ট করেছি, লাইক আমি যদি বলে থাকি পারুল গুলাটি, যে বেসিক্যালি ফলস হেয়ারের বিজনেসটা করে থাকে, সে কিন্তু তার বিজনেসটাকে মার্কেটে আনার জন্য বিভিন্ন রকমের, আমরা যদি দেখে থাকি ইনোভেশন অ্যান্ড অল করে থাকে, যেরকম উনি কানসে যে ড্রেসটা পরে গেছিলেন সেখানেও কিন্তু হেয়ার্সের মাধ্যমে ড্রেসটা তৈরি করা হয়েছিল, এবং উনি ওনার বিজনেসকে কিন্তু টোটালি এত বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রমোট করলেন। তো দিস ইজ কল দ্য এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট। কি কি ব্যারিয়ার্স আসতে পারে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করার জন্য? ল্যাক অফ ক্যাপিটাল, পয়সা কড়ি কম থাকা, মার্কেট আনসার্টেনিটি, রেগুলারিটি চ্যালেঞ্জেস, লিমিটেড বিজনেস নলেজ, সোশ্যাল এবং কালচারাল কনস্ট্রেন্টস। এন্টারপ্রেনারিয়াল মোটিভেশন এবং চ্যালেঞ্জেস। মোটিভেশন ফ্যাক্টর ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল রিওয়ার্ড, ইনোভেশন আর সোশ্যাল ইম্প্যাক্ট। চ্যালেঞ্জেস কি কি হতে পারে? কম্পিটিশন অন্য আরেকজনের সাথে, ফিনান্সিয়াল রিস্ক, অপারেশনাল হার্ডলস এবং স্ক্যালেবিলিটি ইস্যুস। এন্টারপ্রাইজ সেটিং অ্যান্ড প্রজেক্ট প্ল্যানিং। এন্টারপ্রাইজ সেটিং বেসিক্যালি বোঝাচ্ছে বিজনেস মডেল, লোকেশন আর স্ট্রাকচার। প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে আসছে অবজেক্টিভকে ডিফাইন করা, টাইমলাইন সেট করা এবং রিসোর্সকে অ্যালোকেট করা। প্রজেক্ট অ্যাপ্রেজাল এবং এন্টারপ্রেনারশিপ যে ম্যানেজমেন্ট রয়েছে তার মধ্যে প্রজেক্ট অ্যাপ্রেজাল আসে, যেখানে ফিজিবিলিটি ইভ্যালুয়েট করা হয়, প্রফিটেবিলিটি দেখা হয় এবং রিস্ক যাচাই করা হয়। এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্টের মধ্যে আসে ওভারসিং অপারেশন, ফিন্যান্স, মার্কেটিং এবং হিউম্যান রিসোর্সেস। এবার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ১০ নম্বরে আমাদের রিসার্চ মেথড সম্পর্কে দেখব, যার মধ্যে প্রথমে কি রয়েছে, স্যাম্পেলিং টেকনিক। স্যাম্পেলিং এর মধ্যে একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পেলিং, যেটা কিনা যেখানে প্রত্যেকটা মেম্বারের, ওই পপুলেশনটা যেটা রয়েছে সেই প্রত্যেকটা মেম্বারের কিন্তু একটা, আমরা বলতে পারি যে একটা চান্স থাকে, নন জিরো চান্স অফ বিং সিলেক্টেড, তার মানে আমরা বলতে পারি যে তার চান্স থাকে। এনশিওরিং রিপ্রেজেন্টেটিভনেস। আর নন প্রবাবিলিটিটা কি হয়? কনভেনিয়েন্সের অনুযায়ী সিলেক্ট করা হয়, জাজমেন্টের উপর সিলেক্ট করা হয় এবং লেস জেনারেলাইজেবল হয়, বাট ইউজফুল ফর এক্সপ্লোরেটরি রিসার্চ। স্যাম্পলিং কত ধরনের হয় প্রবাবিলিটির মধ্যে যদি আমরা দেখি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, প্রত্যেকটা মেম্বারের ইকুয়াল চান্স থাকে। সিস্টেমেটিক স্যাম্পলিং, এটা কিন্তু nth নাম্বার, মানে এটা আমি ঠিক করে নেব, এই nthটা আমি ঠিক করে নেব, সেই অনুযায়ী চুজটা করা হয়।
স্ট্র্যাটিফাই স্যাম্পলিং, এখানে একটা স্ট্র্যাটা ফর্ম করা হয়, তারপর সিলেকশনটা হয়, মানে গ্রুপ। ক্লাস্টার স্যাম্পলিং, ফার্স্টে ক্লাস্টার তৈরি করা হয়, ফর এক্সাম্পল জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিত্তিতে, তারপর র্যান্ডামলি সিলেকশন করা হয়। নন প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে যদি আমরা দেখি কনভেনিয়েন্স স্যাম্পলিং, আমার পছন্দ মতন। পারপাসিভ স্যাম্পলিং, একটা পারপাস নিয়ে আমি করে থাকি। স্নোবল স্যাম্পলিং, লাইক দ্য সাবজেক্টস রিক্রুট ফিউচার পার্টিসিপেন্টস, তার মানে আমি একজনকে সিলেক্ট করলাম, সে আরেকজনকে করলো, আবার সে আরেকজনকে করলো, সে আবার আরেকজনকে করলো, সে আবার আরেকজনকে করলো, তার মানে এইভাবে এটা কিন্তু চলতে থাকবে। কোয়োটা স্যাম্পলিং, রিপ্রেজেন্টেশন অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স উইদাউট র্যান্ডমাইজেশন। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্যাম্পলিং মেথড আমরা দেখে থাকি। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ইউনিট 5 রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাসটা তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো ইউটিউবে, এবং যদি কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারো। বাকি তোমাদের যদি নতুন ব্যাচে এনরোল করতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু তোমরা জেনে রাখো যে 4 জুলাই থেকে ক্লাস শুরু হবে, এবং এনরোলমেন্টের জন্য যদি কোনো রকম ডাউট থাকে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ স্টাডিং, অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও।